শুভ সকাল সবাইকে। আজ আমি স্নাতক ষান্মাসিক বাংলা দ্বিতীয় ষান্মাসিকের দ্বিতীয় এককের অন্তর্গত অমিয় চক্রবর্তীর কাব্য ও কবি প্রতিভা নিয়ে আলোচনা করব। 20 শতকের একজন সমাজ সচেতন, আধুনিক মনস্ক, কিছুটা রবীন্দ্র অনুসারী এবং সর্বোপরি নিজের স্বতন্ত্র প্রতিভার দ্বারা যে কবি বাংলা সাহিত্যে নিজের স্থান দখল করে নিয়েছিলেন তিনি হলেন সুভাষ মুখোপাধ্যায়। 1901 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন। মূলত রবীন্দ্র পরিসরেই তার কাব্যের সূচনা হয়। সমকালীন সমাজ জীবনের যেমন বাস্তব চিত্রকে তিনি তার কাব্যে তুলে ধরেছেন, পাশাপাশি রবীন্দ্রনাথেরও তিনি বিরোধিতা করেননি, এমনকি রবীন্দ্র যে ঐতিহ্য, সেই ঐতিহ্যের প্রতিও তিনি কোনো নঞ্চর্তক প্রয়াস করেননি। পরবর্তীতে তার কবিতায় ধরা পড়েছে পাশ্চাত্য এবং পাশ্চাত্যের মধ্যে একটা মেলবন্ধন। তারপর দেখা গেছে বিশ্ব পরিক্রমাজাত অভিজ্ঞতা, কখনো বা বিজ্ঞানকে মঙ্গলের সঙ্গে উন্নীত করে সব কিছুর মধ্যে এক গভীর সঙ্গতি আবিষ্কারের চেষ্টা করেছে। এই প্রতিভাধর কবি 1986 খ্রিস্টাব্দে পরলোক গমন করেন। 1938 খ্রিস্টাব্দে খসড়া কাব্যের মধ্যে দিয়ে অমিয় চক্রবর্তী বাংলা কাব্য সাহিত্যে আবির্ভাব। তারপর একে একে তিনি যে সমস্ত কাব্যগ্রন্থগুলি রচনা করেছিলেন সেগুলির মধ্যে রয়েছে যেমন এক মুঠো 1939 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, মাটির দেওয়াল 1942 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, অভিজ্ঞান বসন্ত 1943 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, দেবযানী 1944 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, পারাপার 1953 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, শ্রাবণ 1360 বঙ্গাব্দে প্রকাশিত হয়, পালাবদল 1955 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, ঘরে ফেরার দিন 1961 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, হারুর অর্কিড 1966 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, পুষ্পিত ইমেজ 1966 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, অমরাবতী 1972 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, অমিয় চক্রবর্তীর শ্রেষ্ঠ কবিতা 1973 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। এছাড়াও তিনি কিছু কবিতার অনুবাদও করেছিলেন, বিশেষ করে ইকবাল, ভাই সিংহ ও পাশ্চাত্যের কবি স্টিফেন স্পেন্ডারের কবিতার অনুবাদ করেছেন। 1963 খ্রিস্টাব্দে তিনি ঘরে ফেরার দিন কবিতার জন্য সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন। রবীন্দ্র সান্নিধ্যে থেকেই অমিয় চক্রবর্তী জগৎকে দেখেছেন। 30-এর দশকের শেষ দিকে তার কবিরূপে আত্মপ্রকাশ। খরসার প্রকাশের পূর্বেই মূলত কবি বিদেশ পরিভ্রমণ করেছেন। সেই বিদেশের পরিভ্রমণের স্মৃতিকেই তিনি তার কবিতায় রূপ দিয়েছেন। প্রথম কাব্যে মুদ্রিত, কিন্তু তা তখনও বিক্ষিপ্ত, বরং তার কাব্যে সমকালীন সমাজ মনস্ক মানসিকতারই প্রকাশ আমরা লক্ষ্য করি। সমকালীন সমাজ জীবনে, বিশেষ করে তৎকালীন সময়ে যে প্রথম বিশ্বযুদ্ধ ঘটে গিয়েছে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে আমাদের সাধারণ মনুষ্য সমাজের মধ্যে যে একটা অরাজকতা, হানাহানি, সাম্রাজ্য বিস্তারের প্রয়াস, এমনকি মানুষের মনুষ্যত্ববোধকে নিয়ে ছিনিমিনি খেলা, এই সমস্ত কিছুকেই তিনি তার কাব্যের বিষয়বস্তু করে তুলে নিয়েছেন। যেহেতু তিনি সমাজ সচেতন কবি, সেহেতু সমাজের কোনো বিষয়ই তার সাহিত্য রচনা থেকে বাদ পড়েনি।
বিশেষ করে সমকালীন সমাজের সেই সাধারণ মানুষদের শোষণ নিপীড়ন, পাশাপাশি তাদের সেই ঘিঞ্জি পরিবেশে কোনো রকমে নিজের জীবনকে টিকিয়ে রাখার যে একটা সংগ্রাম, সেই চিত্রই তিনি তার কবিতায় তুলে ধরেছেন। রবীন্দ্রনাথ অমিয় চক্রবর্তী তার একমুঠো কাব্যের চেতন শেখরা কবিতায় যে চিত্র তুলে ধরেছেন, তার সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের সেই বাসি কবিতার পুরো ঘিঞ্জি মশায় পরিপূর্ণ মাছিতে ভনভন করা সেই সংকুচিত, সেই স্বল্প পরিসরের যে একটা ঘিঞ্জিময় পরিবেশের গলি, সেই গলির একটা চিত্র তুলে ধরেছেন। ঠিক তদ্রূপ অমিয় চক্রবর্তীও তার চেতন শেখরা কবিতায় তারই একটা বাস্তব চিত্র তুলে ধরেছেন। যেমন ড্রেন, ধুলো, মাছি, মশা, গেউ, কুত্তুর, আরাত বেদে আছো, বাছু, কিমাশ্চয় বাঁচা, এবং যমের কৃপায় মরা, অমৃতস্ব, অধমপুত্র, বন্দি স্যাঁতস্যাঁতে, গলির ঘরে ইঁদুর ভরা। এই পর্যন্ত আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে অমিয় চক্রবর্তীর একটা মিল দেখি, কিন্তু পরক্ষণেই যখন অমৃতের সন্তান অর্থাৎ ঈশ্বরের সন্তান সাধারণ মানুষরা সেই গলির মধ্যে ইঁদুরের মতোই গর্তের মধ্যে জীবনযাপন করছে, তাদের মধ্যে নেই কোনো ক্ষোভ, নেই কোনো প্রতিহিংসা, নেই কোনো গ্লানি, তার এই সমস্ত জীবন সংগ্রামের ঊর্ধ্বে আনন্দকেই তারা বড় করে দেখে। এই সমস্ত জীবনের প্রতিকূলতাকে উপেক্ষা করে তারা জীবনের যেটুকু আনন্দ পায়, সেই আনন্দের মুহূর্তটিকেই অত্যন্ত আতিশয্যতার সঙ্গে তারা পালন করার চেষ্টা করে। নিজের জীবনের সেই দুঃখ এবং আনন্দের মধ্যে দুঃখের পরিমাণটাকে বেশি হলে তারা সেটাকে কিঞ্চিত আনন্দের মাধ্যমে বড় করে সরিয়ে রাখার চেষ্টা করে। নেই কোনো ক্রোধ। তাছাড়া এই সমস্ত নোংরা গলির ঘিঞ্জি পরিবেশের শ্বাসকষ্টময় আবহাওয়া, মাটির মধ্যে লুটোপুটো খেয়ে বেড়ে ওঠে ছোট শিশুরা, এখানকার সেই গলির ছোট্ট মা বোনেরা সর্বদাই রান্নার কাজে নিজেকে নিয়ে ব্যস্ত থাকে। তার পাশাপাশি যখন কোনো অসুখ বা অসুবিধার বা কোনো দুরারোগে ভুগে, তখন বিষ পয়সে ডাক্তারের সেই ঔষধ খেয়েই তারা বেঁচে থাকে, তারা জীবন ধারণ করে। এই বাস্তবতার চিত্রটিকেই তিনি তার এই কবিতায় তুলে ধরেছেন। তাদের জীবনকে একটা সিনেমার সঙ্গে তুলনা করে কবি বলেছেন, নিজের ভাগলে শক্ত সিনেমার সিটে ইতর প্রাণের গিলটি, মুখ ভরা পান, দৃশ্য হলিউড, মুখের পলিটি, ভুলায় ধিক্কার, সন্দেটা কাটে। কবি মধ্যবিত্ত জীবনকে অত্যন্ত কাছ থেকে দেখেছিলেন, তাই মধ্যবিত্ত জীবন যে ধর্মের আফিং নামে একটা নেশায় বিভোর হয়ে আছে, সেটাও তিনি অনুভব করতে পেরেছিলেন। বিশেষ করে সেই বৈষ্ণবীয় প্রেম ধর্ম, যেটা মানুষকে বাস্তবতা থেকে দূরে রাখত। মানুষ পরলোকের চিন্তায় সর্বদা নিমগ্ন থেকে নিজের ইহলোককে নরকে পরিণত করত। তার সেই অদৃষ্টবাদ, সেই প্রেম অর্থাৎ ধর্মীয় প্রেমের প্রতি, কিছুটা বৈষ্ণব প্রেমের প্রতি যে প্রেম মানুষকে ইহজগৎ থেকে দূরে রাখে, তার প্রতি কিছুটা খেদ প্রকাশ করেও অমিয় চক্রবর্তী তার কবিতার মাধ্যমে বলেছেন, তাগা মূর্তি বুকে টানু, গুরুজন দর্শন কথার বাক্যে, দলীয় ভক্তির অদ্ভুত দৈবে, মরলে যাও স্বর্গে, জীবনকে বানাও নরক। অর্থাৎ তারা স্বর্গ ভাবনা নিয়েই ব্যস্ত এই মধ্যবিত্তরা, কিন্তু এই স্বর্গ ভাবনায় যে, পরলোকের গমনের ভাবনায় যে ইহজগৎ অর্থাৎ বর্তমান জগৎটাকে তারা নরকে পরিণত করছে, সেটা তারা কিছুতেই বুঝতে পারছে না। এখানে প্রথম দিকে অমিয় চক্রবর্তীর মধ্যে এই যে মরলে যাও স্বর্গে, জীবনকে বানাও নরক, এই পঙ্ক্তিটির মধ্যে দিয়ে অমিয় চক্রবর্তীর ইহবাদী মানসিকতার পরিচয় আমরা পেয়ে থাকি। এরপর আসে তার কবিতার মধ্যে জাতপাত ভেদাভেদ, হরিজন এবং তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য একটা দ্বন্দ্বের বিষয়, সেইগুলিকেও তিনি তার কবিতায় অত্যন্ত নিপুণতার সঙ্গে তুলে ধরেছেন। তাছাড়া কবির
অভিজ্ঞান বসন্ত কাব্যের সঙ্গতি কবিতাতেও রয়েছে সমাজ জীবনের একটা স্পষ্ট ছবি, যেখানে তিনি ধনী দরিদ্র উভয়ের জীবনের মধ্যে একটা যে বৈপরীত্য বা পার্থক্য রয়েছে, সেই জীবনের পার্থক্যটাকেই তিনি অত্যন্ত নিপুণতার সঙ্গেই তুলে ধরেছেন। কাল সচেতন, যেহেতু আমরা অমিয় চক্রবর্তীকে কাল সচেতন, সমাজ সচেতন বা সমাজ সচেতন মনস্ক কবি বলে থাকি, সেজন্য তার কবিতায় সবসময় সমাজ অভিজ্ঞতার চিত্রই ফুটে উঠেছে। তিনি খণ্ড খণ্ড সমাজ চিত্রকে একত্র করে একটা পরিপূর্ণ ছবি অঙ্কন করেছেন বাস্তব সমাজে। অভিজ্ঞান বসন্তের সঙ্গতি কবিতার প্রথম স্তবকেই খুঁজে পাওয়া যায় মানুষের জন্য তার হৃদয়ের সেই সমবেদনা, যেখানে 1942 সালের অক্টোবর মাসে পশ্চিমবঙ্গে ঘটে যাওয়া জলোচ্ছ্বাস, 24 পরগনা, সেখানে জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড়ের প্রভাবে মানুষ বিশেষভাবে ক্ষয়ক্ষতিগ্রস্ত হয়। বিশেষ করে জলোচ্ছ্বাসের প্রভাবে সাধারণ মানুষের জীবন বিপন্ন হয়ে যায়। সাধারণ মানুষ বাঁচার তাগিদে সেই জায়গা ছেড়ে শহরমুখী হয়ে ওঠে। এখানে যেমন সেই প্রকৃতির বর্ণার প্রকোপ দেখিয়েছেন, অপরদিকে মানুষের হেয়ালিপনায় বৃক্ষছেদনের ফলে যে খরার সৃষ্টি হয়েছে, মাঠ ফেটে যাচ্ছে, ফসলের জন্য জল নেই, এমনকি মানুষের বেঁচে থাকার, খেয়ে থাকার মতো জলের অভাব, তার ফলে দেখা যায় দুর্ভিক্ষ। এই সমস্ত চিত্রকে তিনি নিপুণতার সঙ্গেই তার কাব্যে তুলে ধরেছেন। যেমন সেই প্রকৃতির সেই ধ্বংসাত্মক দুটি রূপকে তিনি তার কাব্যে তুলে ধরেছেন এভাবেই: আকালের আগুনে তৃষ্ণায় মাঠ ফাটা, মারি কুকুরের জিভ দিয়ে ক্ষেত চাটা, বন্যার জল তবু ঝরে জল, প্রলয়ে কাঁদনে ভাসে ধরাতল প্রভৃতি। কবি অমিয় চক্রবর্তী বিশ্বাস করেন এই বৃষ্টি আর অন্য বৃষ্টির মধ্যে একদিন মেলবন্ধন ঘটবে, কিন্তু অভিজ্ঞান ও বসন্তের কবিতায় কবি এই মিলবন্ধনের স্বপ্নে বিভোর। কিন্তু পরপার কাব্যগ্রন্থের মধ্যেই কবি পরক্ষণেই সেই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমিকায় কালোবাজারি মানুষরা, অর্থাৎ বিদেশিরা তাদের মুনাফাবাজদের মুনাফা লাভের জন্য যে কালোবাজারের সৃষ্টি করেছিল, সেই কালোবাজারিদের একটি বাস্তব চিত্রকে আমাদের সম্মুখে তুলে ধরেছেন এইভাবে: মন্ত্রের দরজা ওই খুলে কারা বস্তা নিয়ে আসে, সেই দরজা খুলে পাটের কুবেরের কেনা মুঠে। এই কবিতায় এখানে আমরা বিজন ভট্টাচার্যের সেই নবান্ন নাটকের দুর্ভিক্ষের সময় যে সমাজের কালোবাজারির উদ্ভব হয়েছিল, সেই কালোবাজারির উদ্ভবের সঙ্গে একটা মেলবন্ধন খুঁজে পাই। অমিয় চক্রবর্তী শুধু যে সমকালীন সমাজ জীবন চেতনাকেই তুলে ধরেছেন তার কাব্যে, তা নয়, তিনি প্রকৃতিপ্রেমীও কবি ছিলেন। অর্থাৎ অমিয় চক্রবর্তীর কবিতার মধ্যে প্রকৃতির চেতনারও একটা রূপ স্পষ্টভাবে ফুটে ওঠে। তিনি প্রকৃতির একেবারে উল্লেখ সরাসরি নৈসর্গ প্রকৃতিকে তিনি তার কাব্যে সরাসরি তুলে ধরেননি, কিন্তু তার পরোক্ষ তার সেই কথাবার্তা, অর্থাৎ তার কাব্যের কথোপকথনের কাব্যের যে ভাষা, সেই ভাষার মধ্যে দিয়ে তিনি বিভিন্ন সময় নৈসর্গ প্রকৃতির উল্লেখ করেছেন। প্রেম বিরহের বর্ণনার প্রসঙ্গে জেগে উঠেছে পল্লী বাংলার নিঃসর্গ ও প্রসঙ্গ, বিশেষভাবে উল্লেখের দাবি রাখে পারাপার কাব্যের বিনিময়, উকলুহুম, চিরদিন প্রভৃতি কবিতা। ঘরে ফেরার দিন কাব্যে আছে সমুদ্র তীরবর্তী গ্রেনাডিন দ্বীপের বৈচিত্র্যের সৌন্দর্য। এই সৌন্দর্য, সেই প্রকৃতির সৌন্দর্যকে কবি এভাবেই তুলে ধরেছেন: ওগো নারকেল, একা নারকেল, সারিগু সিন্দুর তীরে। কিংবা ঘরে ফেরার দিন কাব্যের দূর প্রত্যহ কবিতায় কবির রোমান্টিক কবি কল্পনার বিলাস প্রকাশিত হয়: যদি থাকতো কৃষ্ণচূড়া, ঝরে পড়তো রাঙা গুরু, ছিল দুধারে নিমের সারি, সবুজ জারি। দেশ কবি যখন কর্মসূত্রে দেশ ছেড়ে বিদেশে যান, তখন কবির অন্তরে দেশের প্রতি একটা টান জেগে ওঠে। এই টানের মধ্যে দিয়ে কবি দেশের প্রতি ভালোবাসার পাশাপাশি যে প্রকৃতির প্রতি একটা মমত্ববোধ, সেই মমত্ববোধের প্রকাশও তার কাব্যে ফুটে ওঠে। যেমন এইভাবে: পল্লীর পথে
বুকে জেগে প্লেনের কম্পিত ছায়াপটে গঙ্গার দেউল আঁকা তোটে এ জন্মের শেষ চাওয়া ঢেউয়ে ঢেউয়ে নিয়ে চলে যায় এক বেষ্টনীর নীল সমুদ্রের জোয়ার ভাটায়। রবীন্দ্রনাথের কবিতায় অমিয় চক্রবর্তীকে বলা হয় আন্তর্জাতিক কবি। যেমন রবীন্দ্রনাথকে বিশ্বকবি বলে হয়, অমিয় চক্রবর্তী আন্তর্জাতিক কবি। কেননা রবীন্দ্রনাথ ঠাকুর তার কবিতার মধ্যে নিসর্গ প্রকৃতির একটা বর্ণনাময় চিত্র তুলে ধরেছেন, কিন্তু অমিয় চক্রবর্তী তার কবিতায় বিভিন্ন দেশ মহাদেশের ভৌগোলিক দার্শনিক চিত্রকে একত্রে গাঁথার চেষ্টা করেছেন। তার জন্য তাকে আমরা আন্তর্জাতিক কবিও বলে থাকি। অর্থাৎ বিভিন্ন দেশের সেই ভৌগোলিক পরিস্থিতি, সেখানে ভ্রমণ, সেই স্থানের পুঙ্খানুপুঙ্খ বর্ণনাকেও তিনি তার কাব্যের মধ্যে তুলে ধরেছেন। এখানে তার আন্তর্জাতিক কবি চেতনার প্রকাশ ঘটে। এভাবেই অমিয় চক্রবর্তী প্রথম দিকে রবীন্দ্র অনুসারী হলেও পরবর্তী সময়ে তার সেই সমাজ সচেতন মনস্কতা, কখনো বা প্রকৃতি চেতনা, কখনো আন্তর্জাতিক জীবনবোধ, আবার সেই দুর্ভিক্ষ পীড়িত অসহায় মানুষদের জীবনচিত্র অঙ্কনের যে দুর্ভিক্ষ পীড়িত মানুষদের সেই দুর্দশাপূর্ণ জীবনের যে বাস্তব চিত্রকে তিনি সূক্ষ্ম তুলির আঁচড়ে তার কাব্যের মধ্যে তুলে ধরেছেন। এই চিত্র অঙ্কনের মধ্যে দিয়ে তিনি বাংলা সাহিত্যের ক্ষেত্রে চিরস্মরণীয় হয়ে আছেন। এভাবেই অমিয় চক্রবর্তী একজন বাংলা সাহিত্যের একজন স্বতন্ত্র কবি হয়ে উঠেছেন। প্রথম দিকে রবীন্দ্রনাথকে অনুসরণ করলেও পরবর্তী সময়ে নিজের কবি প্রতিভার দ্বারা নিজের স্বাতন্ত্র্যের স্থানটুকু দখল করে নিয়েছেন।